হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অগ্নিপ্রসেন স্যার আবার তোমাদের সঙ্গে চলে এসেছি আরেকটি নতুন অধ্যায় নিয়ে। আজকে আমি পড়াবো ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ফ্রম ইন্ডিয়ান ইকোনমিক্স। তো তো প্রত্যেককে স্বাগত আমার ক্লাসে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমরা বুঝবো ইকোনমিক গ্রোথ কাকে বলে। ঠিক আছে, সবার প্রথমে আমরা বুঝবো ইকোনমিক গ্রোথ কাকে বলে। এখন গ্রোথ শব্দের মানে কি, গ্রোথ শব্দের অর্থ কি সেটা আমাদের বুঝতে হবে সবার আগে, এবং ডেভেলপমেন্ট শব্দের অর্থ কি সেটা সবার আগে আমাদের বুঝতে হবে। গ্রোথ মানে হচ্ছে একটি বাচ্চা, ধরো একটি বাচ্চা যখন বড় হয়ে ওঠে, ছোট থেকে বড় হয়ে ওঠে, এটা হচ্ছে গ্রোথ। একটি প্ল্যান্ট যখন ছোট থেকে বড় হয়ে ওঠে সেটি হচ্ছে গ্রোথ। ঠিক আছে, গ্রোথ যত হবে তত তার ফিজিক্যাল ফিটনেস বাড়বে, বডি ওয়েটের পরিবর্তন হবে, বডি ওয়েট বাড়তেও পারে, কমও হতে পারে। বড় হবার সাথে সাথে, এইজ বাড়বার সাথে সাথে। কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে অন্য 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 অন্যরকম কনসেপ্ট। ডেভেলপমেন্টটা হচ্ছে, ধরো বাচ্চাটা পড়াশোনায় ভালো, যত তার এজ বাড়ছে, এজ বাড়বার সাথে সাথে তার ম্যাচিউরিটি লেভেল বাড়ছে, সে পড়াশোনায় ভালো হচ্ছে, সে পরীক্ষায় ভালো স্কোর করছে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। বোঝা গেল গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা। এখন এই কনসেপ্টটাই যদি আমরা ইন্ডিয়ান ইকোনমিক্সে যদি অ্যাপ্লাই করে থাকি, তাহলে আমরা কীরকমভাবে অ্যাপ্লাই করব সেটা একটু আমরা একটু চোখ বুলিয়ে নেব, তার উপরে আমরা একটু চোখ বুলিয়ে নেব। ইকোনমিক গ্রোথ ইজ এ কোয়ান্টিটেটিভ কনসেপ্ট। এখানে বলা হচ্ছে ইকোনমিক গ্রোথ হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ কনসেপ্ট। আমি আগেই বলেছি গ্রোথ হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ কনসেপ্ট। এইচ বাড়া, কোনো একটা প্ল্যান্ট বড় হচ্ছে ধীরে ধীরে, এটা এটা একটা কোয়ান্টিটেটিভ কনসেপ্ট। ইট ক্যান বি এক্সপ্রেসড ইন নিউমারিক্যাল টার্মস। In simple terms, economic growth is the increase in the monetary value of the goods and services produced by an economy over time. In simple terms এ বলা যায় যে ইকোনমিক গ্রোথ হচ্ছে increase in the monetary value, increase in the monetary value of the goods and services produced, increased in the increase in the monetary value of the goods and services produced by an economy over time. এটার মানে হচ্ছে ইনক্রিজ ইন দ্য মনিটারি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। গুডস অ্যান্ড সার্ভিসের যে মনিটারি ভ্যালুটা রয়েছে, একটা যে মানি ভ্যালু রয়েছে, আমরা তো গুডস অ্যান্ড সার্ভিসেস যে বাজার থেকে আমরা কিনি, আমরা যে বাজার থেকে যে চাল টাল কিনি, এগুলো সব কিছুর তো একটা মনিটারি ভ্যালু রয়েছে। সেই গুডস অ্যান্ড সার্ভিসেসের মনিটারি ভ্যালুটা হচ্ছে গ্রোথ। এই মনিটারি ভ্যালু বাড়লো কি কমলো সেটাই হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ তখনই আমরা বলতে পারবো যখন মনিটারি ভ্যালুটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের মধ্যে বাড়বে। ধরা যাক এক মাসের মধ্যে কতখানি বাড়লো, আগামী মাসে কতখানি বাড়লো, মান্থ ওয়ান M1, মান্থ ওয়ানকে আমরা ধরে নিলাম M1, M2, M3 ডট ডট Mn। এই M1 M1টা M1-এ ধরা যাক 20 রুপিস বেড়েছে, ঠিক আছে।
20 রুপিস বৃদ্ধি হয়েছে, ইনক্রিজ করেছে। M2-তে ধরা যাক 30 রুপিস বৃদ্ধি করেছে, M4-এ ধরা যাক 40 রুপিস বৃদ্ধি করেছে, মানে 10 টাকা করে করে বাড়ছে। এটা একটা কোয়ান্টিটেটিভ ভ্যালু। এরকম হতে পারে MN পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এটা ডিক্রিজ করে গেল। এই যে মনিটারি ভ্যালুর কথাটা যে আমরা বলছি, সেটা MN পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ডিক্রিজ করে গেল, এরকমটা হতেই পারে। সুতরাং ইকোনমিক গ্রোথ মানে যে শুধু মনিটারি ভ্যালু বাড়বেই, গ্রোথই হবে এমনটা কোনো কথা নেই, ফলও করতে পারে। যখন গ্রোথ রেটটা ফল করবে তখন এটাকে আমরা আরেকটা নতুন টার্মিনোলজি ইউজ করব, সেটা আমরা পড়ব। চলো তারপর দেখা যাক কি বলা হচ্ছে। A common economic index for measurement of growth of a nation's economy is the gross domestic product. A common economic index ইউজ করা হয় for the measurement of growth of a nation's economy. একটা নেশনসের ইকোনমিকে মেজার করতে গেলে একটা কমন ইকোনমিক ইন্ডেক্স এটা কিনা ব্যবহৃত হয়, সেটার নাম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ জিডিপি। যেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি জিডিপি সম্পর্কে। জিডিপি মানে কি? অ্যাগ্রিগেট ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ ফিনান্সিয়াল ইয়ার। উইদিন এ ফিনান্সিয়াল কথাটা কিন্তু তোমরা উল্লেখ করবে, নাহলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ফিনান্সিয়াল ইয়ার কবে থেকে শুরু হয়? এপ্রিল টু মার্চ, 1 এপ্রিল টু 31 মার্চ। 1 এপ্রিল থেকে শুরু হয়ে 31 মার্চে ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায়। গ্রোথ ইজ এ ভ্যালু নিউট্রাল টার্ম। গ্রোথ হচ্ছে একটি ভ্যালু নিউট্রাল টার্ম, দ্যাট ইজ ইট মাইট বি পজিটিভ অর নেগেটিভ ফর এন ইকোনমি ওভার এ পিরিয়ড অফ টাইম। এটা গ্রোথ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আমি আগেই বলেছি গ্রোথ বাড়তেও পারে, কমতেও পারে। বাড়লে হবে পজিটিভ, কমলে হবে নেগেটিভ। ওভার এ পিরিয়ড অফ টাইম সেটা পজিটিভও হতে পারে, পজিটিভ রেজাল্টও দিতে পারে, আবার নেগেটিভ রেজাল্টও দিতে পারে। ধরা যাক M1-এ বাড়লো 30 ইউনিট, M2-তে ধরো বাড়লো 20 ইউনিট, মানে 10 ইউনিট ফল করে গেল, এরকমটা হতেই পারে। বাট জেনারেলি উই ইউজ ইট ইন পজিটিভ সেন্স। জেনারেলি আমরা এটাকে পজিটিভ সেন্সে ইউজ করি, আমরা এটাকে পজিটিভ সেন্সে ইউজ করি, কারণ আমরা কখনোই চাইবো না ইকোনমিক গ্রোথ কমুক। আমরা তো চাইবো ইকোনমিক গ্রোথ বাড়ুক। আমরা তো চাইবো ইকোনমিক গ্রোথ, আমাদের কান্ট্রির যা ইকোনমিক গ্রোথ রয়েছে সেটা বাড়তে থাকুক। সুতরাং এটাকে আমরা একটা পজিটিভ সেন্সে দেখি, আমরা নেগেটিভ সেন্সটা আমরা কনসিডার করি না খুব একটা। ইনক্রিজিং গ্রোথ অফ এন ইকোনমি সিগনিফাইজ ওয়েল-বিইং অফ দ্যাট ইকোনমি। ওকে, when the output of economy is increasing but at a decreasing rate over previous quarter or half year or 1 year, then it is referred to as growth rate is slowing down. গ্রোথ রেটটা হচ্ছে কিন্তু ডিক্রিজিং রেটে হচ্ছে। কীরকম? প্রথম বছরে হলো 20 ইউনিট, তারপরের বছরে হলো 22 ইউনিট, তারপরে বছরে হলো 23 ইউনিট, তারপরে বছরে হলো 23.5 ইউনিটস। এই যে 23.5 ইউনিটস যে বাড়লো, এটা হচ্ছে এই বাড়াটাকে আমরা বলবো স্লোয়িং ডাউন। মানে আমাদের ইকোনমিক গ্রোথটা স্লোয়িং ডাউনের দিকে যাচ্ছে। এই
ওজিটাকে আমরা বলবো স্লোয়িং ডাউন অফ ইকোনমিক গ্রোথ রেট। বোঝা গেল? আউটপুট ডিক্লাইনিং ওভার সেম রেফারেন্স পিরিয়ড ইজ রেফার্ড টু এস কন্ট্রাকশন। Output declining over same reference period is referred to as contraction, whereas continuous periods of contraction over 2 quarters is known as recession. কন্ট্রাকশন এবং রিসেশন দুটো কনসেপ্ট ভালো করে বুঝবে। ধরা যাক আউটপুট প্রথম বছরে হলো 30 ইউনিটস, ঠিক আছে? আবার পরের বছরও সেটা থাকলো 30 ইউনিটস, মানে সেম থাকলো, কোনো চেঞ্জ হলো না, তাহলে সেটা হচ্ছে কন্ট্রাকশন। হোয়ারএস কন্টিনিউয়াস পিরিয়ডস অফ কন্ট্রাকশন, ধরা যাক কন্টিনিউয়াস পিরিয়ড অফ কন্ট্রাকশনটা কন্টিনিউয়াস একটা কন্টিনিউটির মধ্যে হচ্ছে, কন্টিনিউটির মধ্যে যখন সেটা থাকবে ওভার 2 কোয়ার্টার্স ইজ নোন এজ রিসেশন। 2 কোয়ার্টার্স হচ্ছে 2 কোয়ার্টার্স ধরে যদি সেটা কন্টিনিউটির মধ্যে থাকে, 2 কোয়ার্টার্সটা এটা কিন্তু মাথায় রাখতে হবে। কন্টিনিউটাও মানে মানে আজীবন কন্টিনিউ হয়ে গেল এমন না, তাহলে সেটা ইনফিনিটি হয়ে গেল। 2 কোয়ার্টার্স সেটা মাথায় রাখতে হবে। 2 কোয়ার্টার্স যদি সেটা মানে ইয়ার ওয়ানের ধরো Y1 Y2, ইয়ার ওয়ান ইয়ার টু ধরলাম, Y1-এ ধরলাম 30 ইউনিটস, Y2-তেও 30 ইউনিটস। এরপর আফটার দ্যাট 2 কোয়ার্টার্স পর্যন্ত, মানে 2 কোয়ার্টার পর্যন্ত যদি সেটা, মানে কোয়ার্টার মানে হচ্ছে 4 মান্থস, 4 মান্থ মানে 8 মান্থস পর্যন্ত যদি সেটা কন্টিনিউ করে 30 ইউনিটসটা, তাহলেই সেটাকে আমরা বলবো, সেই ধরনের গ্রোথ রেটকে আমরা বলবো রিসেশন। And still longer periods of continuous recession is known as depression. এবং এরপরেও যদি এটা কন্টিনিউ করে তাহলে এটাকে আমরা বলবো ডিপ্রেশন। বোঝা গেল? 2 কোয়ার্টার্সের পরেও যদি এটা ধরো আজীবন অসমাপ্ত কাল ধরে সেটা 30 ইউনিটসই রয়ে গেল, 30 ইউনিটসই যদি রয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ডিপ্রেশন। বোঝা গেল? কন্ট্রাকশন, রিসেশন, ডিপ্রেশন। কন্ট্রাকশন মানে কি, যখন সেম থাকবে তখন ইয়ার ওয়ান ইয়ার টু সেম থাকলে হচ্ছে কন্ট্রাকশন, আর ইয়ার ওয়ান ইয়ার টু তারপরে 2 কোয়ার্টার্স ধরে যদি সেম থাকে তাহলে হচ্ছে রিসেশন, আর আজীবন ধরে যদি সেম থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে ডিপ্রেশন। বোঝা গেল কনসেপ্টটা? আচ্ছা, চলো তাহলে এগোনো যাক। Economic growth is useful not only in ন্যাশনাল লেভেল। ইকোনমিক গ্রোথটাকে শুধুমাত্র ন্যাশনাল লেভেলেই সেটাকে ইউজ করা যায় না, এটা ইকোনমিক অ্যানালিসিসের ক্ষেত্রেও এটা ইউজ করা যেতে পারে। Economic growth is useful not only in national economic analysis and policy making. ন্যাশনাল লেভেলের ইকোনমিক অ্যানালিসিস এবং পলিসি মেকিংয়ের জন্যই শুধুমাত্র ইকোনমিক গ্রোথকে ইউজ করা হয় না, বাট অলসো হাইলি ইউজফুল ইন দ্য স্টাডি অফ কম্পারেটিভ ইকোনমিক্স। দ্য স্টাডি অফ কম্পারেটিভ ইকোনমিক্সের ক্ষেত্রেও সেটা ইউজ করা যেতে পারে। মানে তুলনামূলক ইকোনমিক্স, মানে কোন দেশের সঙ্গে একটা দেশের ইকোনমিক্সের সঙ্গে আরেকটা দেশের ইকোনমিক্সের আমি তুলনা করছি। ধরা যাক ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের আমি ইকোনমিক্সের তুলনা করছি, এটা হচ্ছে কম্পারেটিভ ইকোনমিক্স, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউশনস গো ফর পলিসি মেকিং। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউশনস গো ফর পলিসি মেকিং। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল এবং কমার্শিয়াল ইনস্টিটিউশনস ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিসি মেকিংয়ের দিকে এগিয়ে যায়।
আর আরেকটা কথা তোমাদের আমি বলে রাখি, এই যে আমি যে কন্ট্রাকশন, রিসেশন, ডিপ্রেশন বলেছি, এটা ডিপ্রেশনটা সাধারণত এটা লম্বা পিরিয়ড পর্যন্ত চলে ঠিকই, কিন্তু এটা আজীবন ধরে চলে বলেছি, কিন্তু সাধারণত প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা আজীবন ধরে চলে না। প্র্যাকটিক্যালি যেটা হয়, কিছু না কিছু তো চেঞ্জ হবেই, আইদার পজিটিভ অর নেগেটিভ, ঠিক না? চলো, সুতরাং আমি বললাম ইকোনমিক গ্রোথটা কম্পারেটিভ ইকোনমিক্সের ক্ষেত্রেও ইউজ করা হয়। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল এবং কমার্শিয়াল ইনস্টিটিউশনসগুলো পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এবং ফিউচার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে on the basis of growth rate, the data available for the economics of the world. এবং ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওরা যখন ইকোনমিক অ্যানালিসিস করে এবং ওরা এই ইকোনমিক গ্রোথ রেটের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে ওরা কাজে লাগিয়ে দেখে কোন রেট ইকোনমিক কোন দেশে কোন রাষ্ট্রে ইকোনমিক গ্রোথ বাড়লো, কোন রাষ্ট্রে ইকোনমিক গ্রোথ কমলো, সেটা তারা মেজারমেন্ট করে দেখে। ইনক্রিজড গ্রোথ মিনস ইনক্রিজড আউটপুট। ইনক্রিজড গ্রোথ মানে ইনক্রিজড আউটপুট অ্যান্ড ইনক্রিজড ইনকাম ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে যা ইনকাম আসে, যেরকম অ্যান্ডের থেকে আসে রেন্ট, লেবারের থেকে আসে স্যালারি বা ওয়েজেস, আর এন্টারপ্রেনার দেয় প্রফিট। এগুলো হচ্ছে ইনকাম। এই increased income for factors of production which sets off a virtuous cycle of growth in economy. এটা একটা ভার্চুয়াস সাইকেল অফ গ্রোথ রেটে এটা চলে। বোঝা গেল? ভার্চুয়াস সাইকেল অফ গ্রোথ রেটে এটা চলে। এটা অটোমেটিক্যালি এটা একটা ভার্চুয়াস সাইকেল অফ গ্রোথ রেটের মধ্যে পড়ে যায়। এই যে ফ্যাক্টর অফ ইনকাম, এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশান থেকে যে ইনকামটা আসছে, সেই ইনকামটা যখন বৃদ্ধি হয় বছর তখন। এবার আমরা দেখব হচ্ছে হিন্দু গ্রোথ রেট। প্রফেসর রাজকৃষ্ণ বলে একজন প্রফেসর, ইকোনমিক্সের প্রফেসর, উনি একজন ইন্ডিয়ান ইকোনমিস্ট, কয়েন দ্য টার্ম হিন্দু রেট অফ গ্রোথ in 1978 to characterize the slow growth and to explain it against the backdrop of socialistic economic policies. প্রফেসর রাজকৃষ্ণ নামে একজন ইকোনমিস্ট, উনি নতুন একটা টার্মিনোলজি বার করেছে, সেটা হচ্ছে হিন্দু গ্রোথ রেট in the year 1978 to characterize the slow growth and to explain it against the backdrop of socialistic economic policies. এখানে এই কনসেপ্টের মাধ্যমে উনি বলেছেন হিন্দু গ্রোথ রেটটা কীরকম স্লো গ্রোথ রেটে চলছে। এটা একটা স্লো গ্রোথ রেটে চলছে, অর্থাৎ একটা স্লোয়িং ডাউনে চলছে। এটার যে কার্ভটা হবে, এটা একটা স্লোয়িং ডাউনে চলছে, একটা ডিক্রিজিং রেটে চলছে। and to explain it against the backdrop of socialistic economic policies. সোশিয়ালিস্টিক ইকোনমিক পলিসিসটা কি, সেটা আগে আমরা একটু কনসেপ্টটা একটু শর্টে বুঝে নিই।
সোশিয়ালিস্ট ইকোনমিক্স পলিসিস হচ্ছে সেই ধরনের পলিসিস যেগুলো কিনা আমাদের সোশিয়াল অ্যাসপেক্টসগুলোকে দেখে, ঠিক আছে। এই সোশিয়াল ইকোনমিক পলিসিসের ব্যাকড্রপের এগেনস্টে উনি এই কথাটা বলেছে, এই কারণটা দেখিয়েছে, এই হচ্ছে কারণ কেন সোশিয়ালিস্টিক ইকোনমিক পলিসি ব্যাকড্রপে চলছে, এই হচ্ছে তার কারণ। The Hindu rate of growth is a term referring to the low annual growth rate of the planned economy of India. The Hindu rate of growth is a term referring to the annual growth rate of the planned economy of India before the liberalizations of 1991. এটা তো এসেছিল 1978-এ। এই টার্মটা হচ্ছে এই নিউ ইকোনমিক পলিসি 1991-এরও আগে, which stagnated around 3.5% from 1950s to 1980s, while per capita income growth average 1.3%. পার ক্যাপিটা ইনকাম গ্রোথ রেট হচ্ছে 1.3%, আর এটা 1950 থেকে 1980-এর স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা দেখি, এটার হিন্দু গ্রোথ রেটটা আমরা তাহলে দেখতে পাবো 3.5%। ইকোনমিক ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টটা কি? Economic growth merely refers to a numeric rise in the output of an economy. এটা হচ্ছে একটা নিউমারিক রাইজ ইন দ্য আউটপুট অফ এন ইকোনমি, বাট ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এ মাচ ব্রডার টার্ম। এটা হচ্ছে একটা ব্রডার টার্ম which indicates how the output of an economy is distributed among its people. It indicates how the output of an economy is distributed or allocated among its people, right? Development also implies equitable distribution in the economy. Development ইমপ্লাই করে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, সমানভাবে ডিস্ট্রিবিউশন হতে হবে। কেউ বেশি পেলো, কেউ কম পেলো, এমন নয়। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হতে হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতে হবে, সবার মধ্যে সমবন্টন হতে হবে, ঠিক আছে, সমান ভাগে ভাগ হতে হবে। এটাই হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন ইন দ্য ইকোনমি। Earlier, it was believed that increased growth would automatically lead to betterment of lives of people, which is referred to as the trickle-down theory. Earlier যেটা বিলিভ করা হতো সেটা হচ্ছে that increased growth মানে গ্রোথ বাড়লেই অটোমেটিক্যালি এটা বেটারমেন্ট অফ লাইফসের দিকে সেটা ইন্ডিকেট করবে, which is referred to as trickle down theory. এটাকে trickle down theory বলা হয়। It means that increase in growth would percolate down to the lowermost stratum. Increasing growth রেটটা পারকুলেট ডাউন করবে টু দ্য lowermost stratum, ওকে, স্ট্যাটাম অফ দ্য সোসাইটি। মানে পারকুলেট ডাউন মানে ধনী থেকে গরিব। আমরা যদি এরকম একটা ফানেলের মধ্যে যদি মেজারমেন্ট করি, তাহলে এই হচ্ছে ধনী, এই হচ্ছে গরিব, ধনী থেকে গরিব, পারকুলেট ডাউন, এটাকে ট্রিকল ডাউন থিওরি বলা হয়। পারকুলেট ডাউন টু দ্য লোয়ার মোস্ট স্ট্যাটাম ইন দ্য অফ দ্য সোসাইটি। বাট ইন কেস অফ ইন্ডিয়া ইট হ্যাজ নট ওয়ার্কড। ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা সেরকমভাবে কার্যকরী হয়নি, ডিউ টু ভেরিয়াস রিজনস আছে, পলিটিক্যাল রিজনস, আরও ইকোনমি এরকম করাপশান আছে, এরকম আরও অনেক ধরনের রিজনস আছে, যে সেই কারণে এই ট্রিকল ডাউন থিওরিটা ইন্ডিয়াতে কার্যকরী হয়নি।
ডিফারেন্স বিটুইন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে ব্রডার নরমেটিভ কনসেপ্ট, আর ইকোনমিক গ্রোথ হচ্ছে ন্যারোয়ার কনসেপ্ট দেন ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা হচ্ছে কনসেপ্ট, কনসেপ্টের প্যারামিটারে এটা আমরা এই ডিফারেন্সিয়েশনটা করলাম। ঠিক আছে, আমরা 6টি প্যারামিটার্সের ভিত্তিতে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টটা এবং ইকোনমিক গ্রোথটাকে ডিফারেন্সিয়েট করে থাকি। ঠিক আছে, প্রথমে আমরা বললাম কনসেপ্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে ব্রডার অ্যান্ড নরমেটিভ কনসেপ্ট, আর ইকোনমিক গ্রোথ হচ্ছে ন্যারোয়ার কনসেপ্ট দেন ইকোনমিক ডেভেলপমেন্ট। স্কোপ, কনসার্নড উইথ স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য ইকোনমি। স্কোপ হচ্ছে কনসার্ন উইথ স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য ইকোনমি। স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য ইকোনমির উপর ভিত্তি করে যেটা হয় সেটা হচ্ছে স্কোপ। গ্রোথ ইজ কনসার্নড উইথ ইনক্রিজ ইন দ্য ইকোনমিজ আউটপুট। এবার গ্রোথের ভিত্তিতে ডেভেলপমেন্ট রিলেটস টু গ্রোথ অফ হিউম্যান ক্যাপিটাল ইন্ডিসেস। A decrease in inequality figures and structural changes that improve the general population's quality of life. Growth relates to gradual increase in one of the components of gross domestic product. Consumption, government spending, investment, then net exports. এবার হচ্ছে implication. It implies changes in income, saving, and investment along with progressive changes in socio-economic structure of country. Institutional and technological changes, দু ধরনের চেঞ্জেস হতে পারে। এবার হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইট রেফার্স টু অ্যান ইনক্রিজ ইন দ্য রিয়েল আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন দ্য কান্ট্রি, লাইক ইনক্রিজ ইন ইনকাম, ইন সেভিংস, ইন ইনভেস্টমেন্ট এটসেট্রা। এবার মেজারমেন্টের ভিত্তিতে কোয়ালিটেটিভ এনহান্সমেন্ট ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার রিলেটেড ইন্ডেক্স দ্যাট ইজ GRI, Human Development Index that is HDI, Human Poverty Index that is HPI, Infant Mortality Rate, Literacy Rate, etc. আর ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ ইনক্রিজ ইন রিয়েল জিডিপি, কোয়ান্টিটেটিভ ইনক্রিজ ইন রিয়েল জিডিপি হতে হবে। এবার হচ্ছে ইফেক্ট, brings qualitative and quantitative changes in the economy, brings quantitative changes in the economy. তাহলে 6টা প্যারামিটার কি বললাম? কনসেপ্ট, স্কোপ, গ্রোথ, ইমপ্লিকেশন, মেজারমেন্ট, ইফেক্ট। বোঝা গেল? এই হচ্ছে তাহলে বোঝালাম। আরেকটা কনসেপ্ট ধরো পড়ে নিচ্ছি, গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট। In some of the undeveloped countries, the process of growth has been accompanied by development. কিছু আনডেভেলপমেন্টের কান্ট্রিজে দ্য প্রসেস অফ গ্রোথ যেটা আছে সেটা ডেভেলপমেন্টকে কোম্পানি করে, ডেভেলপমেন্টের পাশাপাশি গ্রোথ হয়। In the absence of development, the masses are to be guaranteed with a basic minimum level of quality life based upon the entitlement or welfare approach. For this, a minimum level of income has to be generated from productive activities by expanding the industries and services sectors. Thus, while there can be growth without development, development without growth is unconceivable. মানে ডেভেলপমেন্ট আর গ্রোথ একসাথেই হতে হবে। ডেভেলপমেন্ট ছাড়া গ্রোথ হবে না, গ্রোথ ছাড়া ডেভেলপমেন্ট হবে না। বোঝা গেল? বোথ আর আনকনসিভেবল। বোঝা গেল? সো এই হচ্ছে আজকের ক্লাস, এই পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমরা এনজয় করেছো, বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে। ভালো থেকো সবাই।